আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা জীববিজ্ঞান দশম শ্রেণী ক্লাসটা নিব। আমাদের টপিক হচ্ছে দার্শনিকের জীবের বংশগতি ও বিবর্তন। তো গত ক্লাসে আমরা জীবের বংশগতি ও বিবর্তন শুরু করেছিলাম। তো আজ হচ্ছে বাকিটা অংশ করার ট্রাই করব। হয়তো আজ ক্লাসটা একটু বড় হবে, সো তোমরা একটু স্থিরভাবে দেখবে। জীবের বংশগতি নিউক্লিক অ্যাসিড ছিল, ক্রোমোজোম ছিল, এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। মূলত ডিএনএ আরএনএ নিয়ে আলোচনা করার কথা ছিল। তো ডিএনএটা আমরা কমপ্লিট করেছিলাম গতদিন। ডিএনএটা আমরা কমপ্লিট করেছিলাম। আজ আমরা আরএনএটা ডিটেলস করব। ডিএনএটা কি ছিল? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড অর্থাৎ দ্বিসূত্রক। আর আরএনএটা ছিল রাইবোনিউক্লিক অ্যাসিড। আমরা গতদিন লিখেছি, তারপর আরেকটা লিখব। অ্যাসিড রাইবোনিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। ডিএনএ কি ছিল? ডাবল হেলিক্স, তাই তো। আর আরএনএটা হচ্ছে সিঙ্গেল হেলিক্স। আচ্ছা, ডিএনএটা ছিল এমন, তাই না? কিন্তু আরএনএটা হচ্ছে সিঙ্গেল, একটা সুতা। আচ্ছা, তোমাদের মূলত কিন্তু ডিএনএ আরএনএ পার্থক্যটা করলে তোমরা ডিএনএ আরএনএ পার্থক্যটা বুঝতে পারবে। সেম জিনিস, কিছু কিছু চেঞ্জ আছে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ফিগারে একটা চেঞ্জ গেল, এটা দ্বিসূত্রক, এটা হচ্ছে সিঙ্গেল। এরপর আসছে এর যে নিউক্লিক অ্যাসিড ছিল পাইরিমিডিনে, এটিজিসি ছিল, তাই না? এ টি জি আর সি ছিল। এর থেকে অ্যাডিনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন। আর আরএনএতে থাকবে অ্যাডিনিন, থাকবে গুয়ানিন, থাকবে সাইটোসিন, থাকবে। কিন্তু থায়ামিনের পরিবর্তে কি থাকবে? ইউরাসিন থাকবে। তাহলে অ্যাডিনিন ঠিক থাকছে, গুয়ানিন ঠিক থাকছে, থায়ামিন ঠিক থাকছে, সাইটোসিন ঠিক থাকছে, কিন্তু থাকতেছে শুধু থায়ামিনের পরিবর্তে থাকতেছে ইউরাসিন আরএনএতে। তো যেহেতু এগুলোর লিভারটা আমি লিখে দিয়েছি, এই জন্য পাশে লিখলাম না। তাহলে বন্ডটা কেমন হবে দেখো, বন্ডিংটা কেমন হবে দেখো। এখানে আমাদের বন্ডিং কেমন ছিল? এ টি আর জি সি ছিল, অর্থাৎ অ্যাডিনিন থায়ামিনের সাথে ডাবল বন্ডে অ্যাটাচ হয়েছে। এই বন্ডটা কিসের? হাইড্রোজেন বন্ড। আর জিসি হচ্ছে ট্রিপল বন্ড, অর্থাৎ তিনটা বন্ডে সংযুক্ত হয়েছে, অর্থাৎ এই বন্ডটা কিন্তু হাইড্রোজেন বন্ড। ঠিক রাইট। আরএনএতে হবে রাইবোনিউক্লিক অ্যাসিডে কি হবে? এ ইউ জি সি, অর্থাৎ অ্যাডিনিন দুইটা হাইড্রোজেন বন্ড দিয়ে ইউরাসিলকে বন্ডিং করবে, আর গুয়ানিন তিনটা হাইড্রোজেন বন্ড দিয়ে সাইটোসিনকে অ্যাটাক করবে। আমি অলরেডি চারটা পাত্রকে বলে দিয়েছি, কিন্তু এর মধ্যে আরো আছে। ডিএনএতে অনুলিপন হয়, আমরা অনুলিপনটা করিনি, আজকেই করব। অনুলিপন অর্থাৎ রেপ্লিকেশন। রেপ্লিকেশন হয়, আরএনএতে রেপ্লিকেশন হয় না। ডিএনএ কোনো প্রকারভেদ নেই, অর্থাৎ ডিএনএ একটাই, সিঙ্গেল। আর আরএনএ হচ্ছে তিন প্রকার, কোনো প্রকারভেদ নেই। নাই, আরএনএ হচ্ছে তিনটা। কি কি তিন প্রকার? এক হচ্ছে টিআরএনএ, এ একটু নিচে লিখি, তাহলে ডেরিভেশন লিখবো। এমআরএনএ, আরআরএনএ। খুব মজা, তাই না? আর আবার আরএনএ। টিআরএনএ হচ্ছে ট্রান্সফার আরএনএ, ট্রান্সফার আরএনএ। এম হচ্ছে মেসেঞ্জার আরএনএ। আর আরএনএ হচ্ছে রিভার্স আরএনএ।
তিন প্রকার আরএনএ পাওয়া যায়। আরএনএ হচ্ছে তোমার আরএনএ হচ্ছে বিভিন্ন যে সকল ভাইরাস বা ব্যাকটেরিয়াতে তোমার ডিএনএ থাকে না সেগুলোতে আরএনএ নিউক্লিক অ্যাসিড বহন করে। আচ্ছা, এটা মূলত তোমাদের ডিএনএ আরএনএ পার্থক্যটা পড়লে মোটামুটি আমাদের ডিএনএ আরএনএর যে ডিফারেন্সটা সেটা আমরা বুঝতে পারবো। আর গত ক্লাসের যে ডিএনএ ক্লাসটা নিয়েছিলাম সেটা একটু ভালো করে দেখবে, তাহলে মোটামুটি হয়ে যাবে। এখন আমরা একটা রেপ্লিকেশনটা দেখবো, ডিএনএ রেপ্লিকেশনটা। তোমাদের জন্য ডিএনএটা খুব বেশি ইম্পর্টেন্ট, আরএনএ খুব বেশি না। তারপর আরএনএ কত প্রকার কি কি, মানে তোমাদের এসএসসি যে সিলেবাস কয়েকটা উদাহরণ, আরএনএতে কয়টা কি কি কাজ হয় এই সেটটা বুঝতে পেরেছি। রেপ্লিকেশন যেটা অনুলিপন, অনুলিপন মানে কি একটা থেকে আরেকটা, অর্থাৎ আমরা যেরকম মাইটোসিস ডিভিশন পড়ছিলাম, মাইটোসিস কি মনে আছে যে একটা কোষ হুবহু মাতৃকোষের সমগুণ সম্পন্ন যে অবতকোষ সৃষ্টি অর্থাৎ ডটার সেল যেটা তৈরি হবে সেটা হচ্ছে মাতৃগুণের সমগুণ সম্পন্ন হয়। ঠিক ডিএনএটাও তেমন, ডিএনএ থেকে একটা ডিএনএ থেকে আর যে দুইটা ডিএনএ তৈরি হবে সেম কোয়ালিটির হবে, কিন্তু একটু সেম কোয়ালিটির হবে কিন্তু তাদের মধ্যে একটু পার্থক্য আছে। যেমন আমরা এটি এর হচ্ছে তো নিউক্লিক অ্যাসিড কি ছিল ডিএনএ এটিজিসি, এটিজিসি ছিল, এটিজিসিটা আমরা দেখব। যদি এমন হয় রেপ্লিকেশনটা মনে করো এটা যদি ডিএনএ হয় তো এখান থেকে ভেঙে যাবে, ভেঙে যে ঠিক আছে। তো মনে করো এখানে বন্ডিং আসছে এ টি জি সি, সেম মনে করো এখানে একটা বন্ড থাকবে না অনেকগুলো বন্ড থাকে। এখানে মনে করো জি টি জি সি, এখান থেকে গেল এ বন্ডে থাকলো জি, এ বন্ডে থাকলো টি, এ বন্ডে থাকলো এ বন্ডে থাকলো জি, সরি এ বন্ডে থাকলো সি মনে করো। আবার এ বন্ডে থাকলো টি সি এর অপোজিট কি ছিল টি, আর সি এর অপোজিট ছিল জি। কারণ এটা ভেঙে যাচ্ছে তাহলে কি দুই সাইডে সেপারেট হয়ে যাচ্ছে তাই না। এখান থেকে যদি ভাঙো তাহলে দুই সাইডে এখানে এটি এর সাথে ডাবল বন্ডে টি সংযুক্ত হয়েছে, অ্যাডেনিন থায়ামিনের সাথে সংযুক্ত হয়েছিল। যদি তুমি ভেঙে দাও তাহলে কি হবে, এখানে টি আলাদা হয়ে যাবে, এখানে এ আলাদা হয়ে যাবে। এখন ওই যে আমরা আরএনএ করছিলাম আরএনএ টিআরএনএ এমআরএনএ, এবারে মেসেঞ্জার আরএনএ কি করে মেসেজ দিবে যে এখানে ভাঙতেছে, এখানে একটা নতুন ডিএনএ নতুন একটা পার্ট বা সুতার দরকার হবে। ট্রান্সক্রিপ্টর আরএনএ কি করবে এই যে সুতাটা বহন করে নিয়ে আসবে, আর আরএনএ হচ্ছে রিভার্স আরএনএ এটার সাথে অ্যাড করে দেবে। তাহলে কি হলো সুতাটা নতুন একটা সুতা তৈরি হচ্ছে যেটা প্রোটিনের ভেতর থেকে আসতেছে, নতুন একটা সুতা তৈরি হলো। নতুন সুতায় কি থাকতেছে, নতুন সুতায় জি এর অপোজিট কি ছিল সি, এখানে যে নতুন সুতাটা আসতেছে অর্থাৎ এই সুতাটা কি আসবে সি আসবে, টি এর অপোজিট এর অপোজিট টি, আর সি এর অপোজিট জি। ঠিক এই সুতাটা এখানে এসে অ্যাড হবে। তাহলে টি এর অপোজিট কি থাকলো এ, আর এর অপোজিট টি, সি এর অপোজিট জি। তাহলে এখানে ট্রিপল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ট্রিপল বন্ড। সেম এখানেও তাই, ঠিক একই একটা সুতা, ঠিক এরকম। এখানে টি তাহলে আসবে এ জি টি এ সি, ঠিক এই সুতাটা এখানে এসে বন্ড হবে, অর্থাৎ টি এর অপোজিট হবে এ ডাবল বন্ড ট্রিপল বন্ড এ ডাবল বন্ড, আর জি হচ্ছে সি ট্রিপল বন্ড। ক্লিয়ার? তাহলে একটা সুতা থেকে সেম আর দুটা সুতা তৈরি হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। রেপ্লিকেশন তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে করতে হবে। জাস্ট কাকে বলে এবং কিভাবে হচ্ছে, একটা থেকে দুইটা সুতা তৈরি হচ্ছে, কে কে কাজ করতেছে, জাস্ট এটুকু জানলে তোমাদের জন্য এনাফ। আর যখন একটু বড় ক্লাস উঠবে তখন একটু বেশি ডিটেলস করতে হবে। আচ্ছা,
এরপরে তোমাদের বইয়ে যেটা আছে মেন্ডেলের একটা সূত্র আছে, অর্থাৎ গ্রেগর যখন মেন্ডেল জীবের বংশগতির জনক, তিনি কি করছেন, দুটো সূত্র আবিষ্কার করছিলেন, তাই তো? সূত্রটা মেন্ডেলের ফার্স্ট ল এবং সেকেন্ড ল বলা হয়। তো মেন্ডেলের ফার্স্ট লটা তোমাদের পড়তে হবে এবং এটা ডিটেলস কিভাবে ক্রসিং হয় সেটা দেখতে হবে। আজকে আমরা সেটাই দেখব। তো তা মানে মেন্ডেলের ফার্স্ট লটা জানার আগে কিছু টার্ম অর্থাৎ কিছু মানে কিছু ওয়ার্ডের সাথে আমাদের পরিচিত হবে, যে ওয়ার্ড পরিচিত হতে হবে, যে ওয়ার্ডগুলো আমরা জানি না, একটু নতুন শিখবো। তার মধ্যে কয়েকটা দেখো। ওয়ার্ডগুলো দেখো, জিন, লোকাস, জিনোটাইপ, ফিনোটাইপ, হোমোজাইগাস, হেটেরোজাইগাস, মোটামুটি হোমোজাইগাস, হেটেরোজাইগাস। হ্যাঁ, এটুকু হলে তোমাদের জন্য জিন, লোকাস, জিনোটাইপ, ফেনোটাইপ, হোমোজাইগাস, আরটা ডমিনেন্ট, আরটা হচ্ছে ডমিনেন্ট ক্যারেক্টার, ডমিনেন্ট, আর হচ্ছে রিসেসিভ। আচ্ছা, এই টার্মগুলো তোমাদের জানতে হবে, তারপরে কিনা মেন্ডেল সম্বন্ধে জানতে পারবে। আচ্ছা, জিন, জিন কি আমরা জানি তো? জিন আমরা বলে আসছি যেটিকে অর্থাৎ বংশগতির এক হচ্ছে জিন বলা হয়, তাই তো? এবার লোকাস অর্থাৎ জিনের অবস্থান, অর্থাৎ এটা যদি ক্রোমোসোম হয়, এটা যদি ক্রোমোসোম হয়, এখানে যে জিন অবস্থান করে, অর্থাৎ আমাদের হিউম্যান বডিতে 23 জোড়া ক্রোমোসোম আছে, তাই তো? 22 জোড়া হচ্ছে অটোজোম আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোসোম। আচ্ছা, এইখানে যে ক্রোমোসোমটা থাকবে, যদি ধরো চোখের কালার জন্য দায়ী যে ক্রোমোসোমটা, সেই ক্রোমোসোমটা যদি এখানে থাকে, তাহলে এই অবস্থানকে বলা হবে লোকাস। ঠিক আছে, তাহলে লোকাস সম্বন্ধে আমরা জানলাম, জিন জানবো। এখন জেনোটাইপ জানবো। জেনোটাইপ হচ্ছে এই যে জিনের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকে, যেমন ফাদার মাদার থেকে অনেকগুলো বৈশিষ্ট্য আসে, সবগুলো বৈশিষ্ট্য কি প্রকাশিত হয়? না, প্রকাশিত হয় না। যে বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হোক বা না হোক, তোমার জিনে থাকবে যে বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ অপ্রকাশিত বৈশিষ্ট্য, অপ্রকাশিত যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো হচ্ছে জেনোটাইপ, অর্থাৎ জিনের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো অবস্থান করে। আর ফেনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য, অর্থাৎ বাহ্যিক তোমার চুলের কালার হচ্ছে ধরো ব্ল্যাক, বা তোমার চোখের রং হচ্ছে ব্রাউন, এই যে কালারগুলো তোমার বাহ্যিক বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে ফেনোটাইপ, অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্য যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে ফেনোটাইপের বৈশিষ্ট্য। হোমোজাইগাস হচ্ছে একটা জিন যদি একই বৈশিষ্ট্য প্রকাশ করে, ঠিক আছে? একটা জিন যদি একই বৈশিষ্ট্য প্রকাশ করে, তাহলে সেটা, ধরো দুইটা জিন আছে, বড়টি আর বড়টি, যদি একই বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, তাহলে সেটা হোমোজাইগাস। আর যদি হচ্ছে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে, তাহলে সেটা হেটেরোজাইগাস। ঠিক আছে, যেমন একটা বড়টি একটা ছোটটি, তাহলে দুইটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, তাহলে সেটা হেটেরো, ভিন্ন, অর্থাৎ হেটেরো ভিন্ন। আর হোমো মানে একই, একই। ফিনোটাইপ, ফিনো অর্থাৎ বাহ্যিক, জেনো মানে জিনগত। লোকাস তো জানো, এটা জানো। এবার আমরা আসতেছি ডমিনেন্ট আর রিসেসিভ, এটা হচ্ছে মেইন জিনিস। দেখো, ডমিনেন্ট কি? ডমিনেট করা, তাই তো? ডমিনেট করা আমরা খুব ভালো করে জানি যে প্রবল অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন, ঠিক আছে? সরি, প্রকট, প্রকট বৈশিষ্ট্য অর্থাৎ ডমিনেট করা। আর রিসেসিভ কি? রিসেসিভ হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, অর্থাৎ ডমিনেটের ফলে সে দমিত থাকতেছে, ঠিক আছে? রিসেসিভ অর্থাৎ প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখন ডমিনেন্ট জিন যদি কোনো ক্রসিং এ থাকে, তাহলে কি হবে?
সে বৈশিষ্ট্যটা প্রকাশ করবে। আর রিসেসিভ জিন যদি কোনো ক্রসিংয়ে থাকে, তাহলে যদি ডমিনেন্ট জিন না থাকে দেন রিসেসিভ জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করতে সক্ষম হবে। আর যদি ডমিনেন্ট জিন থাকে তো রিসেসিভ জিন প্রকাশ করতে সক্ষম হবে না। যেমন আমাদের ফ্যামিলিতে যদি ফাদার মাদার থাকে, কোনো কোনো ফ্যামিলিতে দেখা যাচ্ছে ফাদার যেটা বলতেছে সেটাই ফ্যামিলির সবাই মেনে নিচ্ছে, আবার দেখছে কোনো কোনো ফ্যামিলিতে মাদার যেটা বলতেছে সেটাই সবাই সেটা সাপোর্ট করতেছে। তো যদি ফাদারের কথা মতো ফ্যামিলিটা চলে তাহলে সেটা ডমিনেন্ট হচ্ছে ফাদার, আর যদি মাদারের কথা মতো ফ্যামিলিটা চলে তাহলে ডমিনেন্ট হচ্ছে মাদার। ঠিক এরকম। আচ্ছা, তাহলে আমরা ক্রসিংয়ে চলে আসি।